আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই ভিডিওটি শুরু করার আগে একজন সচেতন নাগরিক হিসাবে যদি আপনি চান যে একটা সুস্থ স্বাভাবিক ভালো বাংলাদেশ বিনির্মাণ হোক, সেই ক্ষেত্রে আমাকে আপনাকে একটা কাজ করতে হবে, যে সেটা হচ্ছে অপরাধ হোক সেটা ধর্ষণ, হোক সেটা চুরি বা অন্য যে কোনো অপরাধ, সেটা যদি আমার আপনার পছন্দের দল, পছন্দের ব্যক্তি, পছন্দের মানুষ যদি করে, সেই ক্ষেত্রেও যদি আমি আপনি তাদের সমালোচনা করতে পারি, অপরাধগুলোকে নিয়ে কথা বলতে পারি, তখনই সেটা সম্ভব। বাট যদি বিষয়টা এমন হয় যে অপরাধ কে করলো সেটা আমার জন্য জরুরি, আমার বিপরীত দলের বা অপছন্দের দলের অপছন্দের মানুষ দ্বারা সংগঠিত হয়েছে, দেন আমি প্রতিবাদ করব, আর আমার দলের পছন্দের মানুষ হলে আমি করব না, তাহলে কখনোই একটা সুস্থ স্বাভাবিক ভালো বাংলাদেশ আমরা দেখতে পাবো না। এই ধরনের ধাক্কাধাক্কি থাকবেই। এই কথাগুলা কেন বলেছি, যাদেরকে উদ্দেশ্য করে বলেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রসঙ্গ, সিলেট এমসি কলেজ হোস্টেল ছাত্রাবাসে আমাদের দক্ষিণ সুরমার যে নবদম্পতি যারা সেই দিন রাত্রে সেখানে গিয়েছিলেন, তো সেইখানে ঘুরতে যাওয়ার এক পর্যায়ে তারা যখন সে হোস্টেলের কাছে পৌঁছান, সেখানে তাদেরকে যে নৃশংস ন্যাক্কারজনক বর্বরীয় স্টাইলে সেই নববধূকে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণ মামলার অনেকটাই প্রসিডিং হয়েছে, পজিটিভ দিক আছে। আপনারা জানেন যে টোটাল 8 জন আসামির মধ্যে যদিও প্রাথমিকভাবে 6 জনের নামে মামলাটা দায়ের করা হয়েছিল, পরবর্তীতে আরও 2জনকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে। টোটাল 8 জন, এর মাঝখানে 6 জন আপনার তাদের 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো সেইখান থেকে 3 দিনের রিমান্ড শেষে আপনার 3 জন আসামিকে গতকালকে সিলেট জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যেখানে আছে, সেখানে সম্ভবত 1 নম্বরে আপনার বিচারপতি, ওনার নাম হচ্ছে জায়েদুর রহমান বা ম্যাজিস্ট্রেট জায়েদুর রহমানের কাছে 164 ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য 3 জন আসামিকে গতকালকে পুলিশ নিয়ে গেছে। বাংলাদেশ সময় সম্ভবত 2টা থেকে 3টার দিকে আপনার এই মামলার প্রধান আসামি 1 নম্বর আসামি সাইফুর রহমান, 4 নম্বর আসামি অর্জুন লস্কর, আর 5 নম্বর আসামি রবিউল ইসলাম, এই 3জন গতকালকে 3টা থেকে সম্ভবত রাত 7টা 8টা পর্যন্ত তারা তাদের অপরাধ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দিয়েছেন। এখন তাদের মূল বক্তব্যটা কি সেটা কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমে প্রকাশ করা আবার ইলিগ্যাল, যেহেতু মামলাটা আন্ডার প্রসিডিং আছে। সেটা যখন আদালতের মাধ্যমে রায় আসবে তখন অনেক কিছু সামনে আসবে। বাট আমরা এই মুহূর্তে এখানে অনেক তথ্য চাইলেই কথা বলতে পারছি না। তো অসমর্থিত সূত্রের কিছু পাওয়া সামান্য কিছু নিউজ আপনাদের জন্য, যেহেতু খবরটা সম্পর্কে জানতে চাচ্ছেন। এই 3 আসামি তারা স্বীকার করেছে ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততা, কিন্তু এখানে একটা ভেজাল লাগছে কোন জায়গাতে। রবিউল ইসলাম নামক 5 নম্বর যে আসামি, তার একটা ফেসবুক স্ট্যাটাস আমি আমার ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম, নিশ্চয়ই খেয়াল থাকার কথা, যে 2 ধর্ষক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তারা আসলে ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত না, আর যদি প্রমাণিত হয় তাহলে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির ব্যবস্থা করা। এখন গতকালকে আমরা যখন এই নিউজটা করছি, অর্জুন লস্করের স্বীকারোক্তির খবর পাইছি, সাইফুরেরটা পাইছি, রবিউলেরটা শতভাগ শিওর এখনও হয় নাই। বাট সে যদি স্বীকারোক্তিমূলক দিয়ে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে ফেসবুকে সে যে স্ট্যাটাস দিছে সেটা কেন দিছিল। একটাই কারণ হইতে পারে, তে ভাবছে ভাই আমি তো ছাত্রলীগ করি, দল ক্ষমতায় আওয়ামী লীগ। সে ভাবে নাই যে তাদের এই অপরাধটা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা সাধারণ মানুষ এতটা রিয়েক্ট করবে। এটা তোর ভুল ধারণা ছিল, ঠিক আছে? এটা আমি এই জিনিসটা শুধু বলতে চাই, যেহেতু দল ক্ষমতায় আছে, এই দলের ভিতরে এইরকম তো রবিউল অসংখ্য আছে। এখন এই অসংখ্য রবিউলদের জন্য এটা একটা কঠিন মেসেজ, এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন দলের ভিতরে লুকিয়ে থাকা এই সুপার রবিউল টাইপের বা সাইফুর রহমানদের মতন এই কুলাঙ্গারদের মতন যারা আছে তাদের জন্য একটা ভয়াবহ মেসেজ যায়। এখন দেখেন ওই স্ট্যাটাস দেওয়ার পরে কেন সে 164 ধারায় জবানবন্দি দিতে যাচ্ছে, কারণ হচ্ছে গত 2 দিন আগে আপনার এই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই 6 ধর্ষককে আপনার সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কেন জানেন? ডিএনএ টেস্ট করার জন্য। সম্ভবত ডিএনএ টেস্ট করার পরে এদের ভয় লেগে গেছে যদি ঘটনার সাথে জড়িত থাকে। এখন রবিউলের বক্তব্যটা শতভাগ এখনও ক্লিয়ার না, বাট যদি এটা আসে, যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গেছে, ওইখানে ডিএনএ টেস্ট করছে, আর এটা কনফার্মেশন করেছে কে? সিলেট যে ওসমানী মেডিকেল কলেজের পরিচালক আছেন ডাক্তার হিমাংশু লাল রায়, তিনি গণমাধ্যমকে কনফার্মেশন করেছেন পুলিশের মাধ্যমে এই 6 ধর্ষককে নিয়ে আসা হয়, তাদের ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্টটা কেন? ধর্ষিতার শরীরে, যেহেতু এটা স্পটে ঘটনাটা হওয়ার পরে ধর্ষিতাকে ওসমানী মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছিল, সুতরাং ধর্ষিতার শরীরে ডিএনএর যে বিষয়গুলো থাকে, আলামত থাকে, আপনি যখন কোথাও টাচ করলেন বা তাকে ধর্ষণ করলেন, আপনার শরীরের ডিএনএ ধর্ষিতার শরীরে নিশ্চয় ছিল।
ফরেনসিক সিস্টেম যেটা সেটা এইভাবে কাজ করবে, হয়তো ম্যাচ করে দেখবে। তো রবিউল্লাহ আমার ধারণা আর কি যে ওই টেস্টের পরে ভয় পাইয়া গেছে যে না বাঁচার তো উপায় নাই, এখন সে ধর্ষণ করছে না করছে, হাত দিয়া ধরলেও এখন সে এখানে আসতেই হবে। বাট আমি বিশ্বাস করি যে সত্যটা সামনে চলে আসবে, তথ্য প্রযুক্তি যথেষ্ট আধুনিক। কিন্তু সাইফুর রহমান বা অর্জুন লস্কর এদেরটা শতভাগ চলে আসছে যে ওরা স্বীকারোক্তি দিচ্ছে। এখন শাস্তির জায়গাটা কি হইতে পারে? আমার মনে হয় যে এটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হবে। আর ছাত্রলীগের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুপারিশ করা দরকার, বা ছাত্রলীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে সবার জন্য একটা মেসেজ দরকার। এই ধর্ষণের শাস্তিটা যেভাবে দেওয়া যাইতে পারে, ধরেন যে এগুলারে প্রথমে যেটা করতে হবে যে উন্নত মানের কুত্তা বা দেশি নেরি কুত্তা, যেটি রাস্তাঘাটে বাচ্চাদের হাগু টাগু খায়, এরকম কিছু কুত্তা আছে দেখবেন আপনি, যেটাই ফালান ওরা যে মুখ, ওই রকম কুত্তা দিয়ে এদের নুনু খাওয়াই দিতে হবে, তারপরে এদেরকে আসলে ক্রস ফায়ার করে মারতে হবে। এখন যেটা বাংলাদেশের একটা চিরাচরিত নিয়ম, বা অতীতে দুই একটা ঘটনায় কিন্তু এটা প্রমাণ আছে যে ছাত্রলীগ যারা করে বা ধরেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে কোনো অপরাধীর একটা একটা প্ল্যানিং থাকে, দিন শেষে তো দল আমারে বাঁচাই নিবে। বাট এই একটা মেসেজ এখন জরুরি যে না, তুই যদি বদমাইশ হস, লুচ্চা হস, লুটেরা হস, তোর শাস্তি এইটা হবে। এটা যদি আওয়ামী লীগ এখন এস্টাবলিশ করতে পারে, তাহলে আমাদের মতন যারা তারা অনেকটা মানসম্মানিত হবে, অনেকটা পজিটিভ হবে। সাধারণ মানুষ আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করে নিবে। এটা একটা এস্টাবলিশমেন্ট করতে হবে। যেমনটা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন মাহবুবুল ইসলাম হানিফ, তিনি বলেছেন যেমন নো মার্সি স্টাইল ডাইরেক্ট ক্রস ফায়ার। আদালতে এদের নেওয়ার দরকার নাই, যতটা টাকা দিয়ে এদেরকে রুটি ডাইল খাওয়ানোর দরকার নাই, 2-4 দিন রাখা দরকার কি, মাইরে এলান এগুলারে। এদেরকে আসলে দমন করা দরকার, কারণ এরা দলের ভিতরে থেকে দলকেই বদনাম করে, দলের আইডিওলজি বদনাম করে, ইভেন আমজনতার কাছে দলটাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করে। আর এখানে একটা বিষয় বিশেষভাবে আমি রিকোয়েস্ট করব, যারা দলীয় প্রধান আছেন বা হাইকমান্ড আছেন, ধর্ষকদের জন্য, হত্যাকারীদের জন্য নো মার্সি সিস্টেম। হও তুমি ছাত্রলীগ, হও তুমি যুবলীগ, হও তুমি আওয়ামী লীগ, এই মেসেজটা যদি তাদেরকে দেওয়া যায়, তাহলেই এই দেশে এই ক্রাইমগুলোকে বড় মাপের বন্ধ করা যাবে। ওই ঠেকবাজি, লুটপাট, এলাকা দখল, বালু স্ট্যান্ড দখল, ধরেন টেন্ডার ড্রপ, এগুলা ভাই নর্মাল কমন ফ্যাক্ট, রাজনীতিতে আসে থাকবে, দৌড়াদৌড়ি ধাওয়াধাওয়ি। কিন্তু ধর্ষণের বেলায় অন্তত সরকার চাইলেই, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনার পার্লামেন্টে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে পারে। আর এটা যদি আওয়ামী লীগ করে যাইতে পারে, সারা জীবন শেখ হাসিনারে মানুষ দোয়া দিব, আমরাও দোয়া দিব, আমরাও বলতে পারবো যে আমাদের নেত্রী এই কাজটা করছে। আমার মনে হয় যে নেত্রী চাইলেই অনেক কিছু সম্ভব, যেহেতু তিনিও একজন নারী, আর ওনারই এটাতে নজর দিতে হবে। তো যাই হোক দর্শক, একদম ভিডিও শেষ প্রান্তে আবারও বলি, দল আপনি যেটা করেন আমি কোনটা করি সেটা জরুরি না। আমাদের মেইন টার্গেট হচ্ছে অন্যায়টাকে স্টপ করানো। আর সেই জন্য কে করছে, আমার দল আপনার দল, এটার দিকে না তাকাইয়া অপরাধের দিকে তাকান, প্রতিবাদ করেন। ইনশাল্লাহ সম্মিলিত প্রচেষ্টা এগুলো বন্ধ হবে। আর যেমনটা শাস্তির দাবি করছে, এটা যদি বাস্তবায়ন হয় তখনই সফল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।